আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচ্য বিষয় সেটা হলো যে তোমার এলিট তত্ত্ব নিয়ে আলোচনা করব। আমাদের সপ্তম চ্যাপ্টারে আছে এই প্যারোটো নিয়ে ভিলফ্রেডো প্যারোটো, যিনি কি 1848 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছে 1923 সালে। তো 23 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি যে তত্ত্ব একটা দিয়েছেন সেটা হলো যে এলিট চক্রাকার তত্ত্ব। তোমাদের কাছে বই আছে? বই থাকলে বই নাও, বই নিয়ে 305 নম্বর পেজে 5 নম্বর পেজে এটা আছে। তারপর আমি তোমাদেরকে বলছি এলিটের চক্রাকার তত্ত্ব। এটা মোটামুটি আমাদের দেখা যায় যে প্রায় এক্সামে কিন্তু এগুলো আসে। এলিট তত্ত্ব কি বা আলোচনা প্রসঙ্গে এলিট তত্ত্ব কি, এলিটের বিষয়বস্তু কি, প্যারোটোর এলিট বস্তু সম্পর্কে আলোচনা করো, এসব বিষয় নিয়ে আসে আমাদের কিন্তু প্রায়। তো আমরা আজকে সেইটা হলো যে এলিটের এলিট তত্ত্ব, চক্রাকার তত্ত্বটার কি, এই বিষয়টা কি, গত বছরে তোমাদের এক্সামে কি এটা এসছে কিনা আমার কাছে কোশ্চেন নাই। তারপরে আমি একটু দেখি, এটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ম্যাথস ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্র সামাজিক ক্ষেত্র, এলিট তত্ত্ব চক্রাকার আলোকে উপস্থিতি করো। তারপরে আবার গিয়ে এসেছে যুক্তি পরীক্ষণ পদ্ধতি আলোচনা করো। এই টাইপের প্রশ্নগুলো এসছে, হ্যাঁ, সপ্তম অধ্যায় থেকে। প্যারোটোর তত্ত্বটি আলোচনা করো, সামাজিক পরিবর্তন সংক্রান্ত প্যারোটোর তত্ত্বটি আলোচনা করো। দেখা যাচ্ছে প্রায় এটা চলে আসে। এখন প্যারোটোর এলিট চক্রাকার তত্ত্বটা কি? এটাকে সার্কুলেশন অফ এলিট থিওরি বলা হয়ে থাকে। এখন সার্কুলেশন অফ এলিট থিওরির মধ্যে কি কি বিষয়টা আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্যারোটোর মতে সমগ্র মানব ইতিহাস শাসক এলিট শ্রেণীর উত্থান পতনের ইতিহাস। এর মূলে রয়েছে এলিট এবং সাধারণ শ্রেণীর মধ্যে অবিরাম সংঘর্ষ। প্যারোটের মতে প্রত্যেকটি সমাজে দুইটি শ্রেণী বিদ্যমান থাকে, এলিট এবং নন এলিট। অর্থাৎ আমরা দেখে যাই প্রত্যেকটা সমাজে দুইটা শ্রেণী আছে, এলিট এবং নন এলিট। এলিট যারা উচ্চ অবস্থান করে, যারা সমাজে উচ্চ স্তরে অবস্থান করে অভিজাততন্ত্র বলে অভিহিত করা যায়। আর নন এলিট বলতে বোঝানো হচ্ছে যে যারা নিম্ন স্তরের সাধারণ জনগণ, তাদেরকে বোঝানো হচ্ছে। এখন এলিট যারা বুদ্ধিমত্তা, নৈতিকতা ও দৈহিক কাঠামোগত দিক থেকে সুপেরিয়র, তারাই হচ্ছেন এলিট। এলিট সম্পর্কে বলতে গিয়ে প্যারোটো বলেছেন এলিট হচ্ছে সেই শ্রেণী যারা প্রত্যেকে স্ব পেশায় সাফল্য লাভের মাধ্যমে সমাজে উচ্চতর স্তরে পৌঁছেছেন। এর অর্থে যে কোনো সফল ব্যবসায়ী গোষ্ঠী, ব্যবসায়ী, শিল্পী, রাজনৈতিকবিদ, পেশাজীবী, অভিজাত শ্রেণীর অন্তর্গত। এলিটকে আবার প্যারোটো দুই ভাগে ভাগ করেছেন। অর্থাৎ এলিটটা কাকে বোঝানো হচ্ছে? যে কিছু বলছো? হ্যালো, তোমাদের কারো কোনো সমস্যা হলে তোমরা বলবে, আর হাওয়াই মিউট করে রাখো। তারপর দেখা যাচ্ছে যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এলিট হচ্ছে যারা বুদ্ধিমত্তা, নৈতিকতা, দৈহিক দিকে, কাঠামোগত তারা অনেক মানে তাদের নিজ নিজ কর্মক্ষমতাতে অধিক যোগ্যতা অর্জন করেছেন, অধিক সাফল্য অর্জন করেছেন, সুপেরিয়র পারসন, সুযোগ, তাদেরকে মূলত এলিট বলা হচ্ছে। আর এই এলিট শ্রেণীকে প্যারোটো দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো যে গভর্নিং এলিট আর একটা হলো নন গভর্নিং এলিট। এখন শাসক শ্রেণী এলিট কাদেরকে বলা হয়ে থাকে? আমরা খুব সহজে বলি শাসক শ্রেণী হলো যারা শাসন ব্যবস্থা প্রণয়ন ও শাসন ব্যবস্থা প্রয়োগের ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো না কোনো ভূমিকা পালন করছে, তারাই হলো গভর্নিং এলিট। অর্থাৎ প্যারোটোর মতে গভর্নিং এলিটদের দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে, আবদ্ধ, ক্লোজ। এখানে স্টাবলিশড এলিটরা তাদের স্তরে অন্যান্য এলিটদের সহজে আসতে দেয় না, হ্যাঁ, এরা সবসময় নিজে থেকে ক্লোজড করে রাখে। হ্যাঁ, আরেকটা হলো মুক্ত, এখানে যোগ্যতা তারতম্য অনুসারে কেউ সামাজিক মানদণ্ড হতে পারে, আবার নামতে পারে, যেমন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। অর্থাৎ এখানে কথা বলেছে যে এলিট হলো যারা উচ্চ স্তরে, যারা বুদ্ধিমত্তা, নৈতিকতা, ক্ষমতা বলে তারা অধিক ক্ষমতার অধিকারী বা অধিক সর্বোচ্চ শিখরে উঠেছে, তাদেরকে এলিট বলছে। আবার এলিটদেরকে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হলো যে তোমার
গভর্নিং এলিট যারা শাসন শাসন প্রণয়ন করে থাকে, শাসন কার্য পরিচালনা করে থাকে, শাসনের যাবতীয় কার্যপ্রণালীতে অন্তর্ভুক্ত থাকে, তাদেরকে আমরা কি বলা হচ্ছে? গভর্নিং এলিট বলা হচ্ছে। আর এই এলিট শ্রেণীটা আবার দুইটা শ্রেণীতে আবদ্ধ থাকে, একটা হলো আবদ্ধ, একটা হলো উন্মুক্ত। আবদ্ধটা কি হলো? আবদ্ধ হলো যে আমি উচ্চ স্তরে এসেছি, আমার এই একটা সার্কেল আছে, আমি যে স্তরে আছি সেখানে আমি কাউকে এন্ট্রি করতে দিব না, অর্থাৎ কাউকে আমি সেখানে ঢুকতে দেব না, কেউ আমার সমপর্যায়ে আসতে পারবে না, সেটাকে বলা হচ্ছে আবদ্ধ, মানে ক্লোজড। আরেকটা হচ্ছে যে উন্মুক্ত, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। হ্যাঁ, আমি শাসন কার্য পরিচালনা করছি, তুমি আমার সাথে আসতে পারো, তুমি তোমার ক্ষমতা যোগ্যতা বলে তুমি আমার সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এসে কার্য পরিচালনা করতে পারো, তোমার যোগ্যতা বলে, নৈতিকতা, বুদ্ধিমত্তা, দৈহিক কাঠামো যাই বলে হোক না কেন, সেখানে তুমি তুমি সেই পর্যায়ে পৌঁছতে পারো। ঠিক আছে, ক্লিয়ার কথা? এলিট হলো যারা বুদ্ধিমত্তা, নৈতিকতা, দৈহিক কাঠামো দিক থেকে তারা ক্লিয়ার, তারা অধিক ক্ষমতা, অধিক সুপেরিয়র পারসন। তা আবার তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, যে গভর্নিং এলিট আর নন গভর্নিং এলিট। আর গভর্নিং এলিটটা কি হলো? যারা রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে থাকে, দেখভাল করে, প্রণয়ন করে থাকে, তাদেরকে বলা হচ্ছে গভর্নিং এলিট। আর তাদের আবার দুইটা ভাগ রয়েছে, একটা হলো যে তোমার আবদ্ধ, আর একটা হলো উন্মুক্ত। যারা আবদ্ধ এলিট পর্যায়ে আছে তারা তাদের সমপর্যায়ে কাউকে আসতে দেয় না, এবং উন্মুক্তরাও বলেছে হ্যাঁ তোমরা আসতে পারো, তোমরা তোমাদের ক্ষমতা বলে, যোগ্যতা বলে তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো। তারপর যে বিষয়টা, অশাসনকারী নন গভর্নিং এলিট আছে কারা? তারা হলো যারা সরকার ও শাসনের ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষ কোনো ভূমিকা পালন করে না, কিন্তু সুপিরিয়র স্ট্রাম এর অন্তর্ভুক্ত, তারা হচ্ছে নন গভর্নিং এলিট। নন গভর্নিং এলিটরা সমাজে যে শ্রেণীর বুদ্ধি মাত্রা, নৈতিকতা, কাঠামোর দিক থেকে ইনফেরিয়র, তারা হলো নন এলিট। আচ্ছা, আর নন গভর্নিং যারা রাজনীতি করে তারাই কি শুধু অভিজাততন্ত্র, তারাই কি শুধু উপরের লেভেলে অবস্থান করে? না, যারা রাজনীতি করে না তারাও তাদের যোগ্যতা, ক্ষমতা, নৈতিকতার বলে, দৈহিক কাঠামোর বলে তারা সমাজে উচ্চ স্তরে অবস্থান করতে পারে। তাদের রাজনীতি শাসন কার্য পরিচালনা করে না, কিন্তু তারা উচ্চ স্তরে অবস্থান করে, তাদেরকে বলা হচ্ছে যে নন গভর্নিং এলিট। ঠিক আছে, তারপর প্যারাটার মতে প্রথম দুইটি শ্রেণী রেসিডিউস এর উপস্থিতির উপর এলিট এর অবস্থা নির্ভর করে থাকে। হ্যাঁ, রেসিডিউস উপর ভিত্তি করে প্যারাটো গভর্নিং এলিট নন গভর্নিংদের মধ্যে একটি চক্রাকার আবর্তনের কথা বলেছেন। গভর্নিং এলিটরা সর্বদা রাজনৈতিক ক্ষমতার অধিকারী, আমরা সেটা বলেছি, আমরা জানি গভর্নিং এলিটরা যারা রাজনৈতিক কার্যক্রমে পরিচালনা করে থাকে, আর নন গভর্নিং এলিটরা রাজনৈতিক ক্ষমতাহীন, তাদের কোনো রাজনৈতিক কে রাজনীতিতে এসলো, কে গেল, কে শাসন ক্ষমতা পরিচালনা করলো, তাদের এখানে কোনো কিছু বাধ্যকতা নেই, তারা তাদের কার্যক্রম প্রণালী তারা করে থাকে। তারপরে এরা পরস্পর ক্ষমতাহীন, এরা পরস্পর ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত থাকে না। রাজনৈতিক ক্ষমতাহীন এলিট ক্লাসটা, হ্যাঁ, কে কার সাথে কত ঝগড়া বিবাদ কিছু থাকে না, সবাই সবার মতো করে চলতে থাকে। গভর্নিং এলিট থেকে পরাজিত নন এলিটরা তারা এই যে যারা নন গভর্নিং, আমরা দেখতে বলতে পারি যে বিরোধী দলটাকে আমরা বলতে পারি নন গভর্নিং এলিট, তারা কি করে গভর্নিং এলিটদেরকে ক্ষমতাচ্যুত করে নন গভর্নিং এলিটরা তারা ক্ষমতায় পরিণত হতে চায়, তারা সেই ক্ষমতা গ্রহণ করতে পারে চায়, শাসন ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে চায়, যার পরবর্তীতে নন গভর্নিং এলিটরা ক্ষমতার জন্য লড়ছে, আর নন গভর্নিংরা এলিটরা ক্ষমতার জন্য লড়ছে, এতে নন গভর্নিংরা তারা তাদের তাদের সাহায্য করছে, এইভাবে ক্ষমতার আবর্তে ক্ষমতা হস্তান্তরিত হয়, তাই না? দেখছে কে ক্ষমতা আসছে, কে ক্ষমতা চ্যুত হচ্ছে, কেউ নতুন করে ক্ষমতা হচ্ছে। যেমন আমরা আমেরিকার নির্বাচন হলো, নির্বাচন আমরা কি দেখলাম, ডোনাল্ড ট্রাম্প থেকে জো বাইডেন আসলো, সেখানে আবার এলিট শ্রেণীরা কিছু, সেখানকার জনগণ, সেখানকার সিনেটের লোকরা নন গভর্নিং, যার পূর্বে ছিল জো বাইডেন নন গভর্নিং, হ্যাঁ, এলিট, তিনি ও তার সাপোর্ট পেয়েছে, গভর্নিং পার্সনের সাপোর্ট পেয়েছে, সে সাপোর্টের প্রেক্ষাপটে সে ক্ষমতা এসছে। এক পর্যায়ে কি করে হলো, এক পর্যায়ে দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প সেই ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবেন, এবং নতুন ক্ষমতা অধিষ্ঠিত কে হবে, নতুন ক্ষমতা অধিষ্ঠিত হবে জো বাইডেন। এই যে এলিট নন এলিটের মধ্যে যে ক্ষমতা, একজন ক্ষমতা আসতেছে, একজন ক্ষমতা আসতেছে না, এই যে এই বিষয়টা,
এই বিষয়টাকে কি বলা হচ্ছে, এই চক্রাকার আবর্তনটা হচ্ছে এলিট চক্রাকার তত্ত্ব বলে অভিহিত করা হচ্ছে। তাই তোমরা বুঝতে পারছো? তারপরে হলো যে আরো একইভাবে ক্ষমতাচ্যুত হয় সামাজিক পরিবর্তনে তার প্যারোট এই ধরনের চক্রাকার আবর্তিত শাসন ব্যবস্থা পরিস্থিতির কথা বলেছেন। প্যারোটের মতে এরূপ আবর্তন কেবল সামাজিক বিপ্লবের মধ্যে দিয়ে সংঘটিত হয়ে থাকে। সামাজিক বিপ্লব এটি পুনরায় নতুন ধরনের এলিটের সৃষ্টি করে, কিন্তু এলিট শ্রেণীর অবসান ঘটে না। একজনের উত্থান হয়, একজনের পতন হয়, কিন্তু যে উত্থান ঘটে সে কিন্তু এলিট শ্রেণী। আর এই এলিট শ্রেণী যখন আবার পতন হবে, আরেকটা নতুন আরেকটা এলিট শ্রেণী উত্থান হবে। সেই জন্য বলা হচ্ছে যে এলিট শ্রেণী কখনো পতন হয় না। এলিট শ্রেণীর মতোই তার কার্যপ্রণালী পরিচালনা করে থাকেন। এটি পুনরায় নতুন ধরনের এলিটদের সৃষ্টি করে, এলিট শাসনের অবসান ঘটে না। প্যারটের প্রকৃত আগ্রহ ছিল বুদ্ধিমান ও সাহসী এলিটদের মধ্যেকার আবর্তন ব্যাখ্যা করার মাধ্যমে। তিনি বিশ্বাস করতেন যে সমাজের ক্ষমতা আবর্তন মূলত বুদ্ধিমান এবং সাহসী এলিটদের মধ্যেই ঘটে। এই প্রক্রিয়ায় এলিটদের ভূমিকা খুবই নগণ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এলিট শাসকদের মধ্যে এরূপ পরিবর্তন কেন ঘটে? প্যারটের মতে একটি শাসনকারী এলিট গোষ্ঠীর মধ্যে যখন শাসন করার জন্য প্রয়োজনীয় রেসিডিউস এর ঘাটতি দেখা যায়, তাদের প্রতিপক্ষের মধ্যে শাসনের জন্য প্রয়োজনীয় রেসিডিউস এর বর্তমান থাকে, তখন আবর্তন সংঘটিত হয়ে থাকে। মোট কথা, আমাদের যদি কোশ্চেন আসে যে এলিট আবর্তন চক্রাকার তত্ত্ব নিয়ে আলোচনা করা, তখন আমরা কয়টা তিনটা পয়েন্ট, আমার তিনটে চারটা পয়েন্ট আমাদের খুব মনে রাখতে হবে। সেগুলোর উপর আমরা বেস করে আমরা অনেক কিছু লিখে ফেলতে পারবো। যেমন এলিট কারা? যারা নৈতিকতা, বুদ্ধিমত্তা, শক্তি সুপ্রিয়র শ্রেণীতে অবস্থান করে, তাদের যোগ্যতা বলে অধিক ক্ষমতা অর্জন করে থাকে, উচ্চ স্তরে পৌঁছে যায়, তাদেরকে আমরা এলিট বলি। বা আমরা কথায় নর্মাল বলি এলিট শ্রেণী মানে ধনী শ্রেণীকে আমরা মূলত বলে থাকি ধনী শ্রেণী। আর মূলত দেখা যাচ্ছে ধনী শ্রেণীর হাতেই কিন্তু সকল ক্ষমতা অধিষ্ঠিত থাকে, তাই না? এই যে ক্ষমতা বলে, এই যে তাদের ক্ষমতা থাকাটা, তাদের এই ক্ষমতা পরিচালনা করাতে, সেখানে এলিট শ্রেণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো গভর্নিং এলিট, একটা হলো নন গভর্নিং এলিট। গভর্নিং এলিটরা কি করছে? শাসন কার্য পরিচালনা করছে, তাই না? তার শাসন প্রণয়ন করছে, শাসন কার্য প্রণয়ন করছে এবং পরিচালনা করছে, বাস্তবায়ন করছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডে নিজেদেরকে অধিষ্ঠিত করছে। আর সেইখানে সেই এলিটরা আবার দুইটি শ্রেণী, যে তারা দুটি শ্রেণী আছে, কেউ সেই সব এলিটরা দুইটা শ্রেণীকে ভাগ করেছে, একটি হলো আবদ্ধ, একটি হলো উন্মুক্ত বা মুক্ত। আবদ্ধ শ্রেণীর এলিটরা কি করছে? অন্যদেরকে তার সমপর্যায়ে এন্ট্রি করতে দেয় না, সেটা সে ক্ষমতা আঁকড়ে ধরে তা থাকতে চায়। অপরদিকে দেখা যাচ্ছে যে নন এলিট যারা, উন্মুক্ত যারা, তারা কি নন এলিট না, যারা উন্মুক্ত, তারা এলিট শ্রেণীর উন্মুক্ত যারা, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, বর্তমানে যে সমাজ ব্যবস্থায় আমেরিকা, বাংলাদেশ, বিশ্বের বিভিন্ন দেশে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থায়, সেখানে দেখা যাচ্ছে কি, সেখানে দেখা যাচ্ছে যে শাসন তার যোগ্যতা বলে ক্ষমতা অন্যদেরকেও বলে, হ্যাঁ তোমরা আসো, তোমরা ওয়েলকাম, তোমরা যদি তোমাদের কাজ করতে পারো, তোমরা যোগ্যতা দেখাতে পারো, তোমরা এলিট শ্রেণীতে তারা অর্জন করতে পারে, তাদের নিজ নিজ ক্ষমতা যোগ্যতার বলে। ঠিক আছে? এখন আমরা যে একটা উন্মুক্ত বা আবদ্ধ এলিটতে আমরা বলতে বোঝাতে পারি যে, আমরা যেমন সৌদি আরবের বা রাজতন্ত্র যেখানে আছে, যেখানে সেখানে এলিট শাসকরা শাসন কার্য পরিচালনা করছে, রাজতন্ত্র, রাজা বা স্বৈর শাসকদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তারা তাদের ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, তাদের মধ্যে তো কাউকে এন্ট্রি করতে থাকে না, সর্বসময় তারা উচ্চস্থানে অধিষ্ঠিত হতে চায়। তখন সেটাকে বলা হচ্ছে যে নন গভর্নিং এলিট আর ক্লোজড। আর গভর্নিং এলিট মুক্ত বা ওপেনটাকে বোঝানো হচ্ছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। ক্লিয়ার? তারপরে যে বিষয়টা আমরা এসেছি, সেটা হলো নন গভর্নিং এলিট শ্রেণীরা কি করে? তারা ক্ষমতা প্রণয়ন করে না, শাসন কার্য পরিচালনা করে না, কিন্তু তাদের মধ্যে সর্বদা দ্বন্দ্ব লিপ্ত থাকে। কেননা তারা সবসময় চায় যে এলিট শ্রেণীকে হারিয়ে তারা সেই নন গভর্নিং এলিট শ্রেণীরা গভর্নিং এলিট শ্রেণীদেরকে পতন করে তারা সেখানে অধিষ্ঠিত হতে চায়। এক পর্যায়ে দেখা যায় যে বা শাসন ব্যবস্থা বা কোনো একটা কাজে এক পর্যায়ে দেখা যায় যে গভর্নিং এলিটদের যে শ্রেণীটা, গভর্নিং এলিট তো অবশ্যই থাকে,
গভর্নিং এলিটের যে শ্রেণীটা গভর্নিং এলিট ছিল, পর্যায়ে ছিল, তাদের পতন হয়ে নন গভর্নিং এলিট লোকগুলো আবার উচ্চ স্তরে অধিষ্ঠিত হয়, গভর্নিং এলিটে পরিণত হয়, আর গভর্নিং এলিটটা নন গভর্নিং এলিটে পরিণত হয়। তাহলে এটা সার্কেলের মতো কিন্তু হচ্ছে, কেউ আপ হচ্ছে, কেউ ডাউন হচ্ছে, কেউ ডাউন হচ্ছে, কেউ আপ হচ্ছে। এই যে সার্কেলের মধ্যে যে আবর্তনটা হচ্ছে, সেটাকে প্যারোটো বলেছেন যে এলিট চক্রাকার তত্ত্ব। ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে এখানে আর কি। তারপর আমরা যে বিষয়টা আছে যে এলিট চক্র, তারপর হলো যে প্যারোটের এলিট তত্ত্বের সীমাবদ্ধতা। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যারোটের এলিট তত্ত্বের সীমাবদ্ধতা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এলিট তত্ত্বের সীমাবদ্ধতাটা দেখা যাচ্ছে যে প্যারোটের এলিট তত্ত্বটি সমালোচনা ঊর্ধ্বে নয়। প্যারোটো বেশ কিছু বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন উত্থাপন করেছেন। রাজনীতিক সমাজবিজ্ঞানীরা প্যারোটোর এলিট তত্ত্বের সীমাবদ্ধতা সম্পর্কে বিভিন্ন যুক্তি অবতারণা করেছেন। নিম্নে সম্পর্কে কিছু আলোচনা করা হলো। সেগুলি কি আমরা দেখতে পাচ্ছি যে প্যারোটো এলিটদের আবর্তন প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তার মত অনুসারে এই বক্তব্যকে অবলব্ধ করলো সামাজিক ভারসাম্য ব্যাহত হয়েছে। এই অবস্থায় বিদ্যমান এলিট শ্রেণী ক্ষমতা থেকে অপসারিত হবে, নতুন একটি শ্রেণীর ক্ষমতাসীন হবে, অর্থাৎ কোন আবদ্ধ শ্রেণীর অস্তিত্ব ব্যাহত হতে পারবে না। যে আবদ্ধ গোষ্ঠীর অবসাদ অনিবার্য। প্যারোটোর এই বক্তব্যকে বর্তমান সমর্থন করেনি। তার অভিমত অনুসারে আবদ্ধ গোষ্ঠী মাত্রই অবসান অনবিচ্য এমন কথা বলা যায় না। সেই সনাতন কাল থেকে ভারত সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণরা আবদ্ধ গোষ্ঠী হিসেবে বিবেচিত হয়ে আসছেন। সেখানে বিবেচিত হয়ে আসছেন, কারণ এর গোষ্ঠীতে অন্য কোনো নিম্নবর্ণের মানুষের অন্তর্ভুক্ত হওয়ার কোন সুযোগ নেই। অথচ আবহমান কাল ধরে দেশের ব্রাহ্মণরা তাদের এই আবদ্ধ শ্রেণীর অস্তিত্বকে অব্যাহত রাখতে সমর্থ হয়েছে। এখন সমালোচনা করতে গিয়ে আবার সীমাবদ্ধতা আলোচনা করতে গিয়ে বলেছেন যে প্যারোটো যে বলেছেন এর শ্রেণী উত্থান পতন ঘটে, কিছু এলি শ্রেণী উপরে থাকে, কিছু এলি শ্রেণী নিম্ন থাকে, এক পর্যায়ে তাদের মধ্যে চক্রাকারে আবর্তিত হয়। আবার কিছু এলিট শ্রেণীরা বলছে না, সেটা হতে পারে না। যেটা বটমর বলেছেন যে এর মধ্যে উচ্চ শ্রেণীয়দের আবদ্ধ অবস্থান থাকে। তিনি উদাহরণ হিসেবে বলেছেন যে আমরা হিন্দু ধর্মে যারা ব্রাহ্মণ, ক্ষৈষ্ঠ, বৈশ্য থাকে, ব্রাহ্মণদের যে জন্ম থেকে তারা ব্রাহ্মণ তারা ব্রাহ্মণদেরকে হিন্দু ধর্ম মতে বলা হয় যে ব্রাহ্মণরা সমাজে উচ্চ স্তরে অধিষ্ঠিত, তারা কখনো নিম্ন স্তরে পৌঁছে না। সে কথাটা ঠিক নয়, সেটা তিনি সমালোচনা করেছেন। তারপর দেখেছে প্যারোটো এলিটদের বর্তমানে কারণ হিসেবে মনস্তাত্ত্বিক উপাদান সমূহ কথা বলেছেন, কিন্তু এই ব্যাখ্যা যথেষ্ট বা সন্তোষজনক নয়। এসব উপাদানের প্রকৃতি পর্যালোচনা করার প্রয়োজন। তিনি যেটা মনস্তাত্ত্বিক ব্যবহার করেছেন, দ্বন্দ্ব, সংঘাত, উন্মুক্ত, আবদ্ধ, এগুলি যে হতে হবে এমন কোনো কথা নেই। তিনি সেই কথাটাকে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তারপর বলা হয়েছে যে আবার এলিটদের গুণাবলী সম্পর্কিত প্যারোটোর ব্যাখ্যা যথেষ্ট বিবেচিত হয় না। অনেক ক্ষেত্রে এই ব্যাখ্যা অবৈজ্ঞানিক ও অস্পষ্ট। এলিট এবং বিশেষত শাসক এলিটদের উৎকর্ষণের উন্নততর গুণাবলী উল্লেখ করেছেন প্যারোটো, কিন্তু তিনি এসব গুণাবলীর মাত্রাগত তারতম্য এবং এই তারতম্যের পরিমাপের একক সম্পর্কে সমালোচনা বা আলোচনা করেননি। প্যারোটো অভিজাত সম্প্রদায়ের অবক্ষয় অবসরের কথা বলেছেন, কিন্তু এই অবক্ষয় প্রক্রিয়ার পরিমাণ সম্পর্কে আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করেননি। আবার এলিট শ্রেণীর অন্তর্ভুক্ত সকলের অন্তর্গত যোগ্যতা, অভিন্নতা, প্রকৃতি এক নয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যোগ্যতা, ক্ষমতা এক নয়। এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে হ্যাঁ, না
এলিট শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্যারোটোর এলিটদের আবর্তনের কারণ হিসেবে প্যারোটো অভিজাত সম্প্রদায়ের অবক্ষয় ও অবসানের কথা বলেছেন, কিন্তু তিনি এই অবক্ষয় প্রক্রিয়ার পরিমাণ সম্পর্কে আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করেননি। তিনি যেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় সম্পর্কে উনি সেভাবে উত্থাপন করেননি। তারপর আমরা যে জিনিসটা দেখছি যে আবার এলিট শ্রেণীর অন্তর্ভুক্ত সকলের গুণগত যোগ্যতা অভিন্ন প্রকৃতি নয়, এক্ষেত্রে পার্থক্য প্রসঙ্গে সম্যকভাবে সমন্বিত হওয়ার আবশ্যক। প্যারোটো সিংহ সিঙ্গাল মতবাদের কথা উল্লেখ করেছে, যেখানে ফক্স এবং লায়নের কথা উল্লেখ করেছে। আমরা অনেকে বলবো যে প্যারোটের সমালোচনার ক্ষেত্রে বা এলিট তত্ত্বে কাকে ফক্স কাকে লায়ন বলে অভিহিত করেছে সেটাকে বলা হয়ে থাকে। ফক্স ও লায়নের কথা উল্লেখ করেছে। লায়ন বলতে অভিজাত শ্রেণীকে বোঝানো হয়েছে, ফক্স বলতে ওই যে যারা নিম্ন শ্রেণী দ্রুত বেড়ে সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তিনি এই দুই ধরনের গুণের পার্থক্যের কথা বলছেন, কিন্তু এই পার্থক্য নির্ণয় সম্পর্কে সমালোচনা বা আলোচনা সেভাবে উল্লেখ করে নাই, বিষয়টা ওভাবে ক্লিয়ারলি উনি বলেন নাই, বুঝাতে পারেন না, বা আমরা বুঝতে পারিনি উনি কি বোঝাতে চাচ্ছেন। প্যারোটো এলিট তত্ত্বের সিদ্ধান্ত সমূহ সর্বক্ষেত্রে ঐতিহাসিকভাবে সমর্থন নয়, এর কারণে অনেকে এই মতবাদটি ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। বিভিন্ন সমালোচনা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একথা বলা যায় যে সমগ্র মানব ইতিহাসে প্যারোটের এলিট চক্রাকার তত্ত্বটি সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছে। তা আমরা আসলে আলোচনা করলে আমরা প্রায় শুনি এলিট প্যারোটে এলিট তত্ত্ব কি, প্যারোটে এলিট বিষয়টা কি, সেখানে আমরা আলোচনার প্রেক্ষাপটে দেখলাম যে আসলে সর্বক্ষেত্রে সমালোচনার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্যারোটে এলিট তত্ত্ব এইসব কথাগুলো বলেছেন যে হ্যাঁ প্যারোটে অভিজাত তন্ত্র নিয়ে আলোচনা করেছেন, ফক্স এবং লায়নের কথা উল্লেখ করেছেন, প্যারোটে এলিট তত্ত্ব গাদিগুলো উচ্চ শ্রেণীতে অধিষ্ঠিত করেছেন। সেখানে তিনি আবার গভর্নিং নন গভর্নিং কথা বলেছেন, তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের কথা বলেছেন, আপ এন্ড ডাউন বলেছেন। কিন্তু এলিট শ্রেণীর কখনো পতন ঘটে নাই, সেটা সর্বদা বিদ্যমান থাকে। সেই কথাটা তিনি এখানে বোঝাতে চেয়েছেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি ক্লিয়ার কথাটা? হ্যালো।